রংপুরের গণপতি চক্রবর্তী পরিবারের উপর যে বীভৎস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে সেই হত্যাকাণ্ডের রহস্য ভেদ হওয়ার আগেই পুলিশের নাটকীয়তার মধ্যেই আবার আরেকটা ঘটনা সামনে এলো। এবার চাঁদপুরের পিন্টু দাসের পরিবার, পুরো পরিবার নিখোঁজ। মনে আছে 1987 সালের শশাঙ্ক দেবনাথের পরিবার যেভাবে নিখোঁজ হয়েছিল, ঠিক একইভাবে গত 20 তারিখ থেকে নিখোঁজ হয়ে রয়েছে চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের পরিবার। এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই এই ঘটনাগুলো কেন ঘটছে একের পর এক, এবং সেগুলোর পেছনে কারা কিভাবে ঘটছে, আরো কিছু ঘটনা তুলে আনতে চাই আজকের এই ভিডিওতে। আপনারা স্ক্রিনে একটা নিউজ দেখতে পাচ্ছেন, bdnews24.com থেকে দেখাচ্ছি এই নিউজটা। চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী হঠাৎ নিখোঁজ, পরিবারের খোঁজ মিলছে না। নিখোঁজ পিন্টু দাসের মামাতো বোন উপমা দে বলেন, তাকে হুমকি দেওয়ার কথাও শুনেছি। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, এই পরিবারটা। নিউজটার মূল কথা হচ্ছে গিয়ে যে গত 20 তারিখ থেকে পুরো পরিবার তারা নিখোঁজ হয়ে আছে। চাঁদপুরে তারা যে বাড়িতে থাকতেন, সেই বাড়ি তালা দেয়া, যেই জায়গায় তাদের দোকান ছিল, সেই দোকান এসকে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়, সেই সেটাও বন্ধ। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং তারা আগেও জানিয়েছিল যে তাদের উপরে বিভিন্ন জন হুমকি দিচ্ছে বিভিন্ন ভাবে। অতএব আমরা কি আরেকটা চক্রবর্তী পরিবারের মতো আরেকটা দাস পরিবার পেতে যাচ্ছি কিনা, এই প্রশ্নটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা চাই না একজন সংখ্যালঘু এইভাবে করে নিখোঁজ হয়ে যাক। এই নিখোঁজের ধারাবাহিকতা 1971-এর পর থেকেই চলছে। হিন্দুদের ক্রমান্বয়ে তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য হওয়া, দেশ ছাড়া, ভিটেমাটি ছাড়া করা, তাদেরকে কথায় কথায় ভারত চলে যাও, এই কথা বলা। গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে মাইকিং করে ঢাকা শহরে প্রকাশ্যে বলা হচ্ছে হিন্দুদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। কিভাবে করে প্রকাশ্যে মাইকিং এর ঘোষণা দেওয়া হচ্ছে হিন্দুদেরকে জবাই করা হবে, এরকম। এই কাজগুলো বাংলাদেশে প্রকাশ্যেই চলছে। চলুন আমরা এই ঘটনার পাশাপাশি আরো কয়েকটা ঘটনার দিকে একটু নজর ফেরাতে চাই, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো যে কেন আসলে এই ঘটনাগুলো ঘটছে। আপনারা যেটা দেখছেন স্ক্রিনে, বাঘারপাড়া বিধবা নারীর 4 শতক জমি দখলের অভিযোগ। এই হচ্ছে 4 শতক জমি, তার একটা পুরনো ঘর। সেই ঘর, আমরা ঘটনার দিকে যদি একটু ঢুকি, যশোরের বাঘারপাড়া উপজেলার চাপাতলা গ্রামে সংখ্যালঘু এক বিধবা নারীর স্বামীর পৈতৃক সূত্রে পাওয়া 4 শতক জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। জমি দখল, বসতবাড়ি থেকে উচ্ছেদ, ভয়ভীতি ও হুমকির কারণে ওই বিধবা নারী বর্তমানে বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ করছেন। এমনকি জমি বিক্রি করতে চাইলেও বিভিন্নভাবে বাধা দেয়া হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুরা তাদের নিজের বাড়িতে থাকতে ভয় পায়, তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করা এত সহজ একটা ব্যাপার। আমার পৈতৃক ভিটা, আমার বাপদাদার ভিটা, সেই ভিটা থেকে আমাকে অস্ত্রের মুখে যেভাবে হোক হুমকি দিয়ে, ধর্ষণ, খুন, সব ধরনের হুমকি দিয়ে আমাকে ভিটা ছাড়া করা হচ্ছে। আপনি মুসলিম, একবার বুকে হাত দিয়ে ভাবেন তো, আপনার বাপদাদার যে ভিটাটা, যেই বাড়িটা আপনার বাবা, আপনার দাদা বানিয়েছে, সেই জমিটা নিজের সম্পদ, সেখান থেকে কেউ অস্ত্রের মুখে আপনাকে খুন করবার, ধর্ষণ করবার হুমকি দিয়ে আপনাকে সেই ভিটা ছাড়তে বাধ্য করছে। কেমন লাগবে আপনার? বাংলাদেশের সংখ্যালঘুদের জায়গায় একবার দাঁড়ায় নিজেকে চিন্তা করেন। সারাদিন তো অনলাইনে বসে বয়ান দিয়ে বেড়ান বাংলাদেশের সংখ্যালঘুরা জান্নাতে আছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন হয় না। একবার সংখ্যালঘুর জায়গায় নিজেকে দাঁড় করান, একবার সেখানে দাঁড়ায় বিবেক দিয়ে চিন্তা করেন তো, এই ঘটনায় যদি আপনার সঙ্গে হতো তাহলে কেমন হতো আপনার? চলেন আমরা একটু নিউজের আরেকটু অংশ দেখি। এই ঘটনায় লিপিকা তরফদার 6 জনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। লিপিকা উপজেলার চাপাতলা গ্রামের মৃত সরজিৎ তপদারের স্ত্রী। অভিযুক্তরা হলেন হাশেম ডাক্তার, সেলিম, জিল্লুর রহমান, অমিত, সিরাজুল ইসলাম ও বরুণ তরফদার। এই হচ্ছে অভিযুক্তরা, যারা একত্রিত হয়ে তাকে বাড়ি ছাড়া করবার জন্য চেষ্টা করছে। তার স্বামী মারা গিয়েছে, তার স্বামীর কাছ থেকে যে 4 শতক জমি পেয়েছিল, সেই জমি জোরপূর্বক দখল করে আছে। এবং সবচেয়ে আতঙ্কজনক জায়গা যেটা, আমি আরো 2-একটা নিউজ দেখাবো, স্থানীয় ক্ষমতাশালী জামাত বিএনপির সঙ্গে জোট বেঁধে কিছু কিছু হিন্দু ধর্মাবলম্বীরাও এই ধরনের লুটপাট গুলোর সঙ্গে অংশ নিচ্ছে। তারা মনে করছে আজকে জামাত বিএনপির সঙ্গে হাত মিলিয়ে তারা একজন হিন্দুর জমি দখল করবে, তার জমিটা কি নিরাপদ থাকবে? যখন সব জমি খাওয়া শেষ হয়ে যাবে, সব হিন্দুদেরকে বিতাড়িত করা শেষ হবে, আপনাকে বিতাড়িত করবে, এবং সেটা নির্মমতম ভাবে। তখন আপনি না পারবেন আপনার হিন্দু সম্প্রদায়ের কাছে গিয়ে দাঁড়াতে, আর মুসলিমরা তো আপনাকে চাপাতে নিয়ে খুঁজবেই। অতএব যারা এই কাজগুলো করছেন তারা ভুলে যাবেন না যে আপনি কার সঙ্গে হাত মেলাচ্ছেন এবং তাকে আপনি উচ্ছেদ করছেন। আমরা আরো কয়েকটা নিউজ একটু দেখতে চাই এই ধারাবাহিকতায়। শ্যামনগরের একটা সংবাদ দেখব।
এই সংবাদটা হচ্ছে গিয়ে সংখ্যালঘু পরিবারকে আহ দেশ ছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার। এটা হচ্ছে শ্যামনগর সাতক্ষীরার নিউজ, 21শে মে 2026-এর। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে পরিতোষ বৈদ্য নামে এক হিন্দু যুবককে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো, জুতাপেটা করা, প্রাণনাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে ভুক্তভোগী তাকে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও ইমোতে প্রতিনিয়ত এই ধরনের হুমকি দিয়ে আসে সেন্ট্রাল কালীনগর গ্রামের শহীদুল ইসলামের ছেলে মাসুম। ভুক্তভোগীর কাছে আসা হুমকিমূলক বার্তার রেকর্ড স্ক্রিনশট থেকে জানা যায়, অভিযুক্ত মাসুম অত্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ বলছে, তুই রেডি থাক, তোকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, তুই শ্যামনগরে আয়, কলেজের ছেলেদের দিয়ে জুতাপেটা করব। এছাড়া তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠানোর হুমকিও দেওয়া হচ্ছে। এসব থেকে রেহাই পেতে মাসুম তার কাছে মোটা অঙ্কের টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দাবি করছে। ভুক্তভোগী পরিতোষ বৈদ্য ঘটনার বিবরণ দিয়ে জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের আরপাঙ্গাশিয়া গ্রামে এক প্রতিবন্ধী শিক্ষকের মেয়ে, মুন্সিগঞ্জ বাজারের মাসুম কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার দোকানে কম্পিউটার শিখতে আসতো। সেই সুবাদে মেয়েটির সঙ্গে মাসুমের একটি সম্পর্ক তৈরি হয়। এর জেরে গত কিছুদিন আগে গভীর রাতে ওই মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মাসুম। তখন এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন স্থানীয় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের মধ্যস্থতায় মুচলেকা নিয়ে মাসুমের বাবা ও আত্মীয় স্বজনের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরিতোষ বৈদ্য আরো বলেন, ভুক্তভোগী পরিবারটি আমার আত্মীয় হয়, আমি মানবিক কারণে তাদের আইনি ও সামাজিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। এতে মাসুম আমার উপর ক্ষুব্ধ হয়। কিছুদিন আগে আমার অফিসে যাওয়ার পথে সে আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। মানে একটা কথা ভাবেন যে এক পশু, সে হচ্ছে কি এক নারীকে উত্ত্যক্ত করছে, তাকে অপহরণ করবার চেষ্টা করেছে, ধরা পড়েছে, স্থানীয়ভাবে বিচার হয়েছে, সেই নারীটিকে সহযোগিতা করেছে আত্মীয়তার সূত্রে আহ এই কি বলে যে, যেই মানে ভদ্রলোক পরিতোষ কুমার বৈদ্য, তিনি হেল্প করেছেন তাকে। এই কারণে তাকে বাড়িঘর ছাড়তে বলা হচ্ছে, তাকে ভারতে যেতে বলা হচ্ছে। ভাই কেন? বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ভারতে যাবে কেন? এটা তার পৈতৃক ভিটা। এবং যদি আমি আরো অতীতের দিকে যাই, পুরো বাংলার এই ভূখণ্ডটাই ছিল হিন্দুদের অধ্যুষিত জায়গা। এই অঞ্চলের আদি অধিবাসী হিন্দুরা ভাই, মুসলিমরা না। যদি মূর্খ না হন, ইতিহাস ঘেটে দেখেন, এই বাংলার প্রত্যেকটা ইঞ্চি জমি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের, প্রতি ইঞ্চি জমি। আজকে আমরা সেই ধারাবাহিক 1971 সালে দেখেছি, বাংলাদেশে যখন গণহত্যা চালিয়েছে পাকিস্তান বাহিনী, সেই পাকিস্তান পন্থীরা সবার আগে বেছে বেছে হিন্দুদেরকে খুন করেছে, হিন্দু নারীদেরকে তুলে নিয়ে ধর্ষণ করেছে পাকিস্তানিরা। আজকে যারা বাংলাদেশে এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে, মৌলবাদী যতগুলো সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠন পাকিস্তানপন্থী মানসিকতার, তারা পাকিস্তানের সমর্থক। বিধায় তাদের অন্যতম আক্রোশ হচ্ছে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে, বিধর্মী নিধন করো। এর বাইরে তাদের অন্য কোনো রাজনীতি নেই। আজকে পর্যন্ত এই ঘটনা ঘটছে, কথা হলেই বাংলাদেশে, এই বাংলাদেশের জন্য আনুপাতিক হারে মানে 100 জন যদি মুসলিম থাকে, 10 জন যদি হিন্দু থাকে, 1971 সালে আনুপাতিক ভাবে বেশি রক্ত দিয়েছে হিন্দুরা এই জমির জন্য। এই দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে হিন্দুরা। আনুপাতিক ভাবে কথাটাকে একটু বুঝবার চেষ্টা করবেন। আবার বললেন না এত লক্ষ, 30 লক্ষের মধ্যে কি তাহলে বেশিরভাগ হিন্দু ছিল কিনা? না, বেশিরভাগ হিন্দু ছিল না, 30 লক্ষের ভিতরে কম ছিল। কিন্তু হিন্দুর যে মানে পুরো বাংলাদেশে হিন্দুর যে পরিমাণ, 1971 সালে হিন্দু ধর্মাবলম্বী যেই যতজন মানুষ ছিলেন এবং মুসলমান যতজন ছিলেন, সেই আনুপাতিক ভাবে হিন্দু ধর্মাবলম্বীরা জীবন দিয়েছে বেশি এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে তারা। আজকে তাদেরকে কথায় কথায় বলেন ভারত যেতে, এবং কারা বলে? সেই পাকিস্তানের প্রেতাত্মা, সেই 71 পরাজিত শক্তি, সেই হায়নার দল, সেই ধর্ম ব্যবসায়ী, সেই আদিম হিংস্র হায়নাগুলো। আজকেও শুনতে হয় কথায় কথায় ভারত যাও, ভারত যাও। এই পাকিস্তান পন্থীরা 71-এ মূলত সেই প্রতিশোধ নেওয়ার ধারাবাহিকতা তাদের এখনো শেষ হয়নি। আমরা চলেন দুইটা ভিডিও দেখি যে কারা করছে এই কাজগুলো, কিভাবে হচ্ছে এই কাজগুলো। একটা ভিডিও দেখছি যে একটা সংখ্যালঘু পরিবারের জমি কিভাবে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেটা নিয়ে সংখ্যালঘু পরিবার কি স্টেটমেন্ট দিচ্ছে। স্ক্রিনে ভিডিওটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাম কালিরচর, আমার নাম অঞ্জনা। আমরা এই বাড়ি দীর্ঘ 70-80 বছর বসবাস করি। এখন এই লোকে আইয়া কইতে আছে এই বাড়ি আমরা পামু, কাট করছি,
খাসের কাট করছি, খাট জায়গার কাট করছি। মাঝে মাঝে আইয়া ধুমকি দেয় যে আমরা এবারই বসবাস করবো, তোমরা বেরোইয়ে যাও, বাড়ি এ বাড়ি থেকে তোমরা বেরোই যা। পুষ্কুনিতে স্নান করতে করি, উম, শ্বশুর শাশুড়ি মারা গেছে, দিদি শাশুড়ি, দাদা শ্বশুরে মারা গেছে, এই মঠ উঠাইছি, এই মঠ উঠাইয়া আমরা ফেলাই দিমু, তোমরা এ বাড়ি থেকে দূরে যাও, চলে যাও। গরু ঘর উড়াই, বিট বালি আনছি, হ্যাঁ উড়াইতে বাধা দে। একটা বাছুর কিনছি স্যার, একটা বাছুর কিনছি, বাছুরটা আমার ঘরে নিয়ে বাঁধতে হয়। আমরা এই জায়গা বসবাস করতেই দে না, এখন তোমরা বাড়ি থেকে চলে যাও। তো এখন কি করবো, আপনার কাছে আমি বিচার চাই। আমরা হিন্দু মানুষ, আমরা বিচার চাই, আমাকে একটু বিচার দাও, আমার একটু দাও, থাকতে পারি এ বাড়িতে, এই বাড়িতে 10 থাকতে পারি। আমি আর কোথায় যাবো, আমাকে দেখা যাবে আর নাই, এবার ছাড়া আমাকে দেখা যাবে আর নাই। আমরা গরিব মানুষ, আমরা হিন্দু মানুষ স্যার, আমাকে একটু স্থান দেন, আপনার কাছে অনুরোধ, আপনাকে হাত পা ধরছি, আমাকে একটু স্থান দেন, আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ স্যার, এবারে ছাড়া আমার জায়গা না। এই কথাগুলো তো মানে এদের পক্ষ নিয়ে কথা বলতে গেলে আমাকেও গালি খেতে হয় যে আমি হিন্দুর দালাল। 70-80 বছর একটা মানুষের ভিটা বাড়ি, সেই বাড়িটা কিভাবে খাস জমি করে নেয়, কিভাবে সেই জমিটা খাস জমি হতে পারে, কিভাবে তাদেরকে হুমকি দিতে পারে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য। ভাই, কেন এই দেশে হিন্দুদের অপরাধটা কি বলেন তো? আপনারা মুসলমানের সংখ্যাই বেশি, তাহলে আজকে যদি ধরেন ভারতে যদি বলা হয় যে ভারতে আহ কি বলে যে হিন্দু বেশি, অতএব ভারতে একটা মুসলমান থাকতে পারবে না, সব মুসলমান দেশ থেকে বের করে দেওয়া হবে, আমেরিকা থেকে ইউরোপ থেকে সব জায়গা থেকে মুসলমান নিধন করা হবে, মুসলমানদের বের করে দেওয়া হবে, কেমন লাগবে আপনার? মানে এত অমানুষ কেন আপনারা, এত পশু কেন আপনারা? আপনার ধর্ম আপনাকে পশু বানায়, আপনার ইসলাম আপনাকে শিখায় এটা, অন্য ধর্মাবলম্বী জমি যেভাবে ইচ্ছা দখল করো, এতে জান্নাত মিলে, আল্লাহ এই কাজ করতে অনুমতি দিয়েছে, নবীজি এই কাজ করতেন। আপনি কেমন মুসলমান? যদি আমি প্রশ্ন করি আমাকে বলবেন আমি নাস্তিক, কারণ আপনাদের কাছে আপনাদের লুটপাট, আপনাদের খুন, আপনাদের ধর্ষণ, আপনাদের মাদ্রাসায় বলৎকার সবকিছুকে আমার অনুমতি দিতে হবে আমি মুসলমান হতে হলে। আপনাদের এগুলো নিয়ে প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন তুললে বলবেন আমি হিন্দুর দালালি করছি। ইয়েস, আমি হিন্দুর দালালি করি। যেখানে নিপীড়িত মানুষ, যেখানে মানুষের উপর নির্যাতন চলে, আমি সেটা নিয়ে কথা বলি। গাজা, সিরিয়ায় আমি মুসলমানের দালালি করেছি, চীনে আমি মুসলমানের দালালি করি যখন সেখানে মুসলমানদের উপর নির্যাতন হয়। বাংলাদেশে আমি হিন্দুদের দালাল, কারণ বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এতটা হায়েনা, এতটা পশু, এতটা নরপিশাচ, তাদের হাত থেকে বাংলাদেশের একটা হিন্দু নিরাপদ না, একটা হিন্দু নিরাপদ না। 71-এর পর থেকে প্রতিনিয়ত হিন্দুদের পরিমাণ কমেছে এই দেশে, তাদেরকে ভিটামাটি ছাড়া করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে প্রতিনিয়ত। এই কাজগুলো প্রত্যেকটা সাম্প্রদায়িক হামলা, প্রত্যেকটা সাম্প্রদায়িক, এর মধ্যে অন্য কোনো সম্পর্ক নাই। একটা মুসলিম পরিবার দেখান, যে মুসলিম পরিবারকে এইভাবে বলা হতে পারবে যে 70-80 বছরের তোমার বাপদাদার ভিটা, সেই ভিটা আমরা যে খাস জমি বানায় ফেলছি, তোমরা এখান থেকে ভারত চলে যাও। কোন মুসলমানকে আজ পর্যন্ত কেউ বলছে ভারত যেতে? বলে নাই। হিন্দুদেরকে কেন বলা হয়? ডেফিনেটলি সাম্প্রদায়িক কারণে বলা হয়। যারা বলবেন এগুলো সাম্প্রদায়িক কারণে করা হয় না, তারা প্রত্যেকে জঙ্গি, তারা প্রত্যেকে খুনি, তারা প্রত্যেকে ধর্ষক। হয়তো সে নিজে আজকে করতেছে না, কিন্তু আরেকজনকে সে সেভ করতেছে, আরেক অপরাধীকে, কারণ আগামীকালকে সেও এই কাজটা করবে। অতএব সে লিগ্যাল বানাচ্ছে বিষয়টাকে। অতএব এইগুলার প্রত্যেকটা ঘটনা সাম্প্রদায়িক হামলা, প্রত্যেকটা ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন, জাতিগত নিপীড়ন। এটা হিন্দু ধর্মাবলম্বীদের জাতি হিসেবে ধরে তাদেরকে নিশ্চিহ্ন করবার মিশন চলছে বাংলাদেশে। চলেন আমরা আরেকটা নিউজের দিকে একটু চোখ ফেরাই। সংখ্যালঘু পরিবারের ধান কেটে নেওয়ার অভিযোগ। সংখ্যালঘু হলে তার ভিটার জমির ধানও সে খেতে পারবে না, সে ধান চাষ করবে কিন্তু খাবে মুসলিমরা। চলুন আমরা একটু এই নিউজটা দেখি। এই রাস্তা দিয়ে যাইতে পারি না, আমি গেলে আমার ঠ্যাং ভাঙে ফেলাবে, খুন করে ফেলাবে। আমি কেমন করে যাবো, কেমন করে এখানে থাকবো? আমাদেরকে, আমাদের শ্বশুরের 35 সম্পত্তি, এটা ওরা জবরদখল করে নিল। এলা আমরা তো কিছু কইতে পারি না, আমি খুবই ভয় করি। বাড়ির লুটপাটের হুমকিতে তখন আমরা কি করবো? আমরা অসহায়, আমাদের লোকজন নাই। বাড়ি ঘর লুটপাট করবে, ভাঙচুর করবে, গরু ভয়তে বিক্রি করে দিছি, গরুগুলা নিয়ে যাবে রাত্রে এসে, বাইরে হইতে পারি না। এই পাশে ভয়ে থাকি, আতঙ্কে থাকি সবসময়। বাইরে যায় যে খানা কাজ কাম করবো, এটা কোনো উপায় নেই।
আমাদেরকে আমাদের শ্বশুরের 35 সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল। গাড়ছেলো তখনও লাঠি ডাং ধরে গেছিল, আমরা কেউ যাইতে পারি নাই। এবারও লাঠি ডাং ধরে আমরা কাটতে গেছিল, আমরা তো কেউ যে ভয়তে যাইতে পারি নাই। আর আমরা বাইরেও নিকলেতে পারি না ওদের ভয়তে। সব সময় আমাদেরকে অনেক কিছু কথা বলে, লাঠি ডাং ধরে ঠ্যাঙ্গে রক কাটিব, এই মহিলাগুলোকে ধরো, বাড়িতে লুটপাট করে নিব, ওদেরকে ইন্ডিয়ায় পাঠাবো। সব সময় এগুলো কথা আমাদেরকে বলে। শৈমুদ্দিন মাস্টার, তারপরে আর্জেনিয়া ওর স্বামী, তারপরে সাপুল, শাহজাহান, সোহেল, ওরা সবাই যত আছে ওদের সংখ্যালঘু সবাই আমাদেরকে এরকম মারধর করে সব সময়। আমি চাচ্ছি আমাদের জমিটা যে দখল করছে ওটা যেন আমরা সুষ্ঠু বিচার চাই, এটা আমাদের দাবি। সরকারের কাছে অনুমোদন করছি, এটা যেন আমাদেরকে ফিরে দেয়। আমাকে মারধর করে, আমি ভয়তে নিকলিতে পারি না। ওরা জোর জুলুম করে জমি দখল কইছে, ধান কাটে নে গাইছে, এলা আমরা তো কিছু কইতে পারি না ভয়তে। আমি খুবই ভয় করি। ওই যে শৈমুদ্দিন মাস্টার একদিন বলছে বলে ওরাকে ইন্ডিয়া হাঁটাও, ওর মার বাড়ি লুটপাট করে আনো, আমার গরু ছাগল তামাল লুটপাট করে আনো। আজকা যে ধান কাটে নে গাইছে, তা আমরা তো ঘুম থেকে উঠি নাই, আমরা গেছি, আমরা ঘুম থেকে উঠি দেখি আমরা ধান মেলা জনে কাটেনে গেছে। আমি ভয়তে যাই নাই, ও নাঠি ডাং আমার দাও বললাম নিয়ে ওখানে আছি, আমরা ভয়তে যাইতে পারি নাই। আমরা চাই সুস্থ বিচার চাই। আর ছিলাম না, আমার জমিন আমি ঢাকায় কাজ করতে গেছিলাম, জোর করে আমার জমিন হয়েছে। এবং কথা বললে ওরা ভয়ে ভেতু দেখায় যে হিন্দু লোক, তোদেরকে ইন্ডিয়া খেতে দিব, তোমাদের এখানে কি নাগরিকতা আছে কি আছে নাই, আমরা প্রয়োজনের সমস্ত ধান কাটে নিব, এরকম কথাবার্তা বলতেছে ওয়ার্নেমানের স্বামী। জোর করে তারা জমি কাটছে, পরে বলতেছে যে ধান আমরা কাটবো না, 5,000 টাকা দাও, কাটিছি যখন আমরা ধান। এই হচ্ছে গিয়ে বিএনপির রাজনীতি। বিএনপির নেতা হিন্দু ধর্মাবলম্বীর জমি দখল করে সেই জমি ধান কেটে নিয়ে যাচ্ছে, তাদেরকে তাদের জমিতে যেতে দেওয়া হচ্ছে না, গেলে তাদের বাড়ি লুটপাট করা হবে। এবং সেখানে শাহজাহান মাস্টার নামে একজন স্কুল শিক্ষক, মানে মুসলিম তো, শিক্ষক হোক আর রিক্সাওয়ালা হোক, মানসিকতা তো একটা জায়গায়, হিন্দু নিধন করতে হবে। অতএব সেই স্কুল শিক্ষক বিএনপির নেতা, তার নির্দেশে তার জমি দখল করে এখানে হচ্ছে গিয়ে তাদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। ঠিক এইরকম ঘটনা আমরা আরো দুই একটা একটু দেখতে চাই। চলেন আরেকটা নিউজ দেখি, যেখানে একটা হিন্দু পরিবারকে তার দোকানপাট ভাঙচুর করে দেয়া হয়েছে, দোকান লুট করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে বাড়িতে বন্দি করে রাখা হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে তারা যাতে ঘরের বাইরে না আসে, আসলে জবাই করা হবে। চলেন ভিডিওটা দেখি। মানে তালা মেরে দেছে, ঘরেতে বের হওয়া নিষেধ। কারা করতেছে, কারা করতেছে? আজাদ আছে, সুবর্ণা থেকে করাচ্ছে, সব সাবড়ার লোকজন নিয়ে আজাদ। মানে ওরা কি করে, ওরা কি করে? ওরা ওই হিসাবই করে বেড়ায়। আচ্ছা আসেন, রাস্তায় আসেন, বের হন, তালাগুলো চলো সবাই। তালা খুলেন। মানে আপনারা তালা দিয়ে মানে এমন অবস্থা হয়ে গেছে? সেই ধরে সেদিকে তো ধরে আমরা বাইরে বেরোতে পারিনি। সব লোক আমি দেখে আপনারা খুঁজতেছি, এটা কোনো কথা? এটা কোন ধরনের কথা? ওরা যারা করতেছে এরা কি করে, এরা কি করে? যারা এগুলো করছে এরা কি করে? মানে এদের দোকানদারি করে, কেউ গরু দালালি করে, কেউ বড় ব্যবসায়ী, সুবল সার নেতৃত্বে এগুলো সব। এরা কি কোনো দল করে? দলটা সাপোর্ট করে? এরা কোনো দল সাপোর্ট করে? বিএনপি করে? ঠিক আছে আসুন। কে 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 চলে গেলে আমরা কি বলবো? আপনি আসেন, বেঁধে রাখবো, গাছের সাথে বেঁধে রাখবো, কোনো কথা হবে না, আসেন। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। বিএনপি নেতাদের কারণে বাড়ি ঘর থেকে বেরোতে পারছে না হিন্দু ধর্মাবলম্বীরা। যত সময় পর্যন্ত বাড়ি লিখে না দিবে, জমি লিখে না দিবে, তত সময় পর্যন্ত ঘর থেকে বেরোনো নিষেধ। এই পরিস্থিতিতে যাচ্ছে বাংলাদেশ এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা আরেকটা নিউজ একটু দেখি, তারপরে কিছু কথা বলি। মুন্সিগঞ্জে হিন্দু সঞ্জিত ঘোষের দরজার সামনে চিরকুটে লেখা, বাঁচতে চাইলে দেশ ছাড়, না হলে মরার জন্য প্রস্তুত হও। চলুন আমরা একটু ভিডিওটা দেখি। কাফনের কাপড়ে মোড়ানো একটি চিরকুট, তাতে লেখা, বাঁচতে চাইলে দেশ ছাড়, নয়তো মরার জন্য প্রস্তুত হ। ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজার সামনে পলিথিনে মোড়ানো একটি প্যাকেট দেখতে পান সঞ্জিতের স্ত্রী। কৌতূহল বশত সেটি খুলতেই বেরিয়ে আসে কাফনের কাপড়ে মোড়ানো একটি চিরকুট, আর তাতে লেখা এমন হুমকি। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি সাধারণ পরিবারের স্বাভাবিক সকাল পরিণত হয় দুঃস্বপ্নে। এই হচ্ছে গিয়ে বাংলাদেশ, যেখানে কাফনের কাপড় পাঠিয়ে হিন্দু ধর্মাবলম্বীদেরকে দেশ ছাড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে তাদের জমি জমা বাড়ি ঘর যা আছে সবকিছু বিএনপি জামায়াতকে লিখে দেওয়ার জন্য। বিএনপি জামায়াতের নেতাদের দাবি এই দেশে কোনো হিন্দু থাকতে পারবে না। এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেছেন একটাই কথা, ভারত যা দেশ ছাড়, ভারত যা দেশ ছাড়। এটা বাংলাদেশে প্রতিদিনের ঘটনা, প্রতিদিন হিন্দু ধর্মাবলম্বীদের জীবনের উপর ঘটা ঘটনা।
এই ব্যাপারটা নিয়ে কেউ কথা বলছে না। যারা কথা বলতে চাচ্ছি আমরা, আমাদেরকে বলা হচ্ছে হিন্দুর দালাল, এটা ওটা, বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা হয় না। অথচ বাংলাদেশে হিন্দুরা যতটা নির্যাতিত, পৃথিবীর কোনো জায়গায় কোনো সংখ্যালঘুরা এতটা নির্যাতিত না। আমি দায়িত্ব নিয়ে বলছি। পারলে পরিসংখ্যান থেকে দেখান কোন দেশে সংখ্যালঘুদের মানে পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, কোন দেশের প্রত্যেকটা জায়গায় জনসংখ্যা বাড়ে, শুধু বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা কমছে। তো এই ধারাবাহিক যে সাম্প্রদায়িক যে হামলা, প্রত্যেকটা ঘটনা সাম্প্রদায়িক, প্রত্যেকটা মানে দ্বন্দ্বের পেছনে একটাই মাত্র পরিচয়, সেটা হচ্ছে ওরা হিন্দু ধর্মাবলম্বী, ওদেরকে দেশ ছাড়তে হবে, ওদেরকে ভারতে যেতে হবে, ওদের এই দেশে কোনো জমি জমা থাকতে পারবে না, ওদের কোনো বাড়ি থাকতে পারবে না, সবকিছু মুসলিমদেরকে লিখে দিতে হবে। পুরো ঘটনাটা সাম্প্রদায়িক হামলা। এটার সঙ্গে অন্য রং দেবার চেষ্টা যারা করছে তারা প্রত্যেকে সন্ত্রাসী, তাদেরকে চিহ্নিত করুন। যারা বলে যে এগুলো সাম্প্রদায়িক হামলা না, এগুলোর পিছনে রাজনৈতিক কারণ, পারিবারিক দ্বন্দ্ব, আত্মীয়তার দ্বন্দ্ব, নানান কিছু দেখাবার চেষ্টা করে, তারা মনে রাখবেন তারা প্রত্যেকে হচ্ছে গিয়ে হিন্দু নিধনের অংশ, যারা এই বয়ানগুলো দেয়। আজকে হয়তো তারা অনেকেই সরাসরি হিন্দু নিধন করছে না, কিন্তু কালকে সময় পেলে তারাও মাঠে নামবে হিন্দু নিধন করবার জন্য, যেই কারণে তারা অপরাধীদেরকে বাঁচিয়ে মতো নিজের গ্রাউন্ড তৈরি করছে। সর্বোপরি কথা, চাঁদপুর সেই গণপতি চক্রবর্তীর প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম, ঠিক গণপতি চক্রবর্তীর মতোই যে চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস নিখোঁজ, পিন্টু দাসের পুরো পরিবার নিখোঁজ, কেউ জানে না কোথায় আছে পিন্টু দাসের পরিবার। আমরা চাই সুস্থ স্বাভাবিকভাবে পিন্টু দাস ফিরে আসুক। তার উপরে হুমকি যে ছিল সেই কথাগুলো আমরা জানি, হুমকি কারা দিয়েছে সেটাও প্রকাশিত হোক। আর একটা প্রাণ ঝরে না যাক বাংলা থেকে, এই বাংলাদেশে আর একটা হিন্দু ধর্মাবলম্বী নির্যাতনের শিকার না হোক। এই জমির জন্য, এই স্বাধীনতার জন্য, এই বাংলাদেশের মানচিত্রের জন্য আনুপাতিকভাবে মুসলিমদের চাইতে হিন্দুরা রক্ত বেশি দিয়েছে। এই সত্য আপনাকে মানতে হবে। আপনাকে এই সত্য মানতে হবে, এই ভূখণ্ড একসময় হিন্দু ধর্মাবলম্বীদেরই ছিল। মুসলিমরা এখানে এসেছে বা কনভার্ট হয়ে মুসলিম হয়েছে, এই অঞ্চলে সব হিন্দুই ছিল এক সময়। অতএব মুসলিমদের জমি কতটুকু মুসলিমদের জমি সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, হিন্দুদের জমি কতটুকু হিন্দুদের জমি সেটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই আসলে। কিন্তু মুসলিম একটা অংশ, তারা তো আসলে ধরেন যুক্তি, তর্ক, ইতিহাস কোনো কিছুরই ধার ধারে না। আমরা সংখ্যা গরিষ্ঠ, সংখ্যায় আমরা বেশি, আমি যা বলবো তাই হবে। এটা এই দেশের অন্ততপক্ষে 50% মুসলিমের ধ্যান ধারণা, যে আমরা সংখ্যায় বেশি, আমরা যা বলবো তাই হবে। যদি আজকে এই কথাই সত্য হয়, তাহলে চীনের ওই ঘরে যে মুসলিমদের উপর নির্যাতন চলে সেটা কেন অবৈধ হবে? সেখানে চীনের বৌদ্ধরা সংখ্যায় বেশি, খ্রিস্টানরাও সংখ্যায় বেশি, মুসলিমরা কম, অর্থাৎ তাদের উপর যে কোনো কিছু করবার অধিকার তো তারা রাখে। এই হায়নার দলেরাই, এই খুনির দলেরা, এই লুটেরার দলেরাই কথায় কথায় আবার বলবে অমুক জায়গায় মুসলিম নির্যাতন হয়, অমুক জায়গায় দেখো মুসলিমরা কম বলে তাদের উপর নির্যাতন করে, ভারতে দেখো অমুক মুসলিমকে এটা করেছে। ভারতে যে পরিমাণ মুসলিম আছে, টোটাল বাংলাদেশে ওই পরিমাণ জনসংখ্যা নাই। অতএব ভারতের মুসলমানরা জানে তাদের দেশে কিভাবে থাকতে হবে, তাদের দেশে তাদের অধিকার কি, তারা কিভাবে অধিকার আদায় করবে। এটার জন্য স্ট্রং ভয়েস আছে তাদের। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কেউ নাই। অতএব সংখ্যালঘুদের পাশে দাঁড়ান, সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন, এবং সর্বশেষ আশা রাখি পিন্টু দাসের পরিবার নিরাপদে ফিরবে। আরেকটা সেই মানে চক্রবর্তী পরিবারের মতো ঘটনার রিপিটেশন আমরা দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে।